আসসালামু আলাইকুম। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি অডিও কল বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে বা ফাঁস হয়েছে। যদিও এটা নিয়ে আমার সন্দেহ আছে, তাদের যে কথাবার্তা অডিও কলের মাধ্যমে দেখানো হচ্ছে বা শোনানো হচ্ছে এটি এআই জেনারেটেড কিনা, এটা নিয়ে কিন্তু আমার একটি সন্দেহ আছে। তবুও চলুন তাদের যে কথাবার্তা বা ফোনালাপ এটা আমরা একটু শুনে আসি। কি বলছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী সাবেক। অডিও কলটি চলুন আমরা একটু শুনে। হ্যালো। আমি হাসান হ্যাঁ, বলো। ফোন করেছি যে আজকে তো 4:30টায় আমরা ডিপ্লোম্যাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট নেই, কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য। কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা ভেবে আসবো, মানে রিলাক্টেড। এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে করবো সেটা তারা আসতে পারবে না বলছে। আসতে পারবে না ঠিক কয়েকজন বলেছে। কয়েকজন বলেছে না, আমার সাথে সামনে ফরেন সেক্রেটারি আছে, সিকিউরিটি কনসার্ন ব্যক্ত করেছে। আচ্ছা, না যেটা বুঝছে নেই তো অসুবিধা, তাই না? হ্যাঁ, যদি আসতে যেটা যদি বলতে পারো ভালোই হয়। বলতে পারলে ভালো হয়, রাইট। আমি একমত। তোমরা একটা কাজ করো, আগে ওদিকে চলে যাও, কারণ এদিকে তো সে গোলমাল করবে। তারা তো আজকে অ্যাটাক তো কাজে আমরা থাকি কি না থাকি, মরি কি বাঁচে তা তো ঠিক নাই। আমার মনে হয় এটা করে রাখা ভালো। করে রাখা ভালো হবে, রাইট। হ্যাঁ, তো আমার এখানে তো কিন্তু আমি একটু অফিসে যাচ্ছিলাম, দেখলাম যে শত শত নয় হাজারের উপরে ছেলে অফিস তো বন্ধ, অফিসে যাবার করতে গিয়ে আমি কাফির মধ্যে অফিস করেছি। তো আগে অফিসে গেলে ওই যে এগুলো প্রিপেয়ার করা না, আমাদের ব্রিফিং প্রিপেয়ার করার কর্মকর্তারা সবাই থাকে, সুবিধা। এখন সবাই বাসায় বসছি, তোমরা একটা কাজ করো, ওই হোটেল ওয়েস্টিনেই চলে যাও, ওখানে বসে সব কাজ করো। সেটা করা যায়, রাইট। হ্যাঁ, সেটা করে নেওয়া ভালো, আমি একমত। রাইট, ওখানে যাও, বল যে আমরা এখানে আছি, এখানে বসে কাজ করি। ঠিক আছে, ওকে। কারণ এই কারফিউ টাফিউ দিয়ে এরা কিছু করতেছে না। কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে। আমি দেখি, আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি, সব লিখে টিখে সব রেডি করছি। এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানা হয় না। ইমার্জেন্সি দিয়ে লাভ হবে কি? ওই তোমার যেটুকু রোল ওইটুকুই, তো বেশি হয় না। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান ডেকে যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। এটা এখন বলো না, বাইরে বললে আবার আরো এটা কোনো একটা ঝামেলা করে বেশি দেখা যাক। ঠিক আছে, চিফকে বলছি 24 ঘন্টা সময় নিতে, সে চেষ্টা করবে এই করতে। দেখা যাচ্ছে কি করে, যখন সময় নিচ্ছে সময় দিতে হয়। বলেছি আমি কিন্তু থাকবো না, সোজা কথা, আমি না, অসম্ভব এই দেশে আমি না। ঠিক আছে, এটা আপনি নেতা কর্মীদের কিছু রাখতেছে না, প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছেড়ে পড়ে যে কি এগুলি জানো ব্যাপারে বাবা। নখারিতে ফোন করছে, কানপটে দিয়ে দিয়ে সব বাড়ি পড়াই দিচ্ছে। আর ডোনাল্ডো আমার সাথে 4টার সময় কথা বলতে চাইনি। 4টায় ব্রিফিং দিয়েছি, কথা বললে বলো কি বলে শুনি। আচ্ছা, ঠিক আছে, ওকে। যে অডিও কলটি আমরা শুনলাম, এই অডিও কলটি সম্ভবত যদি সত্যি হয়ে থাকে, এআই দ্বারা জেনারেটেড না হয়ে থাকে, তবে এই কলটি গত বছরের জুলাই মাসের শেষ ভাগের দিকে, এই সময় আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ভিতরে একটি ফোন আলাপ চলছে। তো এখানে পররাষ্ট্রমন্ত্রী যখন কূটনীতিকদের কাছে ব্রিফিং করবে বাংলাদেশের অবস্থা নিয়ে, এই বিষয়টি তিনি আলাপ করছেন, তখন কিন্তু এক পর্যায়ে শেখ হাসিনা বলছেন যে তিনি চিফের সাথে কথা বলছেন, চিফ কারফিউ জারি করছেন, কিন্তু কারফিউ ঠিকঠাক ভাবে তিনি পালন করছেন না, বা যেভাবে কারফিউ মেনে চলবে জনগণ সেটা নিশ্চিত করার জন্য সেনা প্রধানের যে ভূমিকা রাখার কথা সেটা তিনি রাখতে পারছেন না। তো এমন তো অবস্থায় অনেক লোকের প্রাণহানি ঘটছে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর, সরকারি স্থাপনা ধ্বংস করা হচ্ছে। এটা দেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তিনি এই ফোন আলাপে এটা কিন্তু ডক্টর হাসান মাহমুদকে জানিয়ে দিচ্ছেন যে তিনি চিফকে বলেছিলেন যে তিনি সামরিক আইন জারি করুক এবং মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন। কিন্তু চিফ তার কাছ থেকে একদিন সময় নিয়েছেন, যে বলছে যে না, আমরা ট্যাকেল দেব পরিস্থিতি, আপনি থাকুন, আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে পারবো, আপনি পদত্যাগ করবেন না। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে চিফ যে আশ্বাস দিছে, সেই আশ্বাসে কিন্তু অতটা বিশ্বাস রাখেন নাই। তিনি বলছেন যে যদি ও কালকের ভিতরে সামরিক আইন জারি না করে, যেহেতু সে 24 ঘন্টা সময় নিয়েছে, তো আমি রাষ্ট্রপতির কাছে যাব এবং রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগ করব। দেখুন, আমরা অনেকের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের যে সিনিয়র নেতা আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী যারা আছে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয়টি জেনেছি
যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ওই সময়টাই পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু আমাদের যেসব মন্ত্রী ছিল বা আমলা ছিল তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি যদি পদত্যাগ করেন তাহলে তো আপনাকে হত্যা করবে, এবং ওরা তো চাচ্ছে এটা। কিন্তু সেনাপ্রধান যে বিষয়টাই বারবার দেশরত্ন শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন যে আপনি ম্যাডাম ক্ষমতায় থাকুন, আমি কার্ফিউ জারি রাখুন, আমি বাদবাকি এটা দেখে নেব, তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে সামরিক আইন জারি করতে বাধা দিয়েছেন। আবার এই সেনাপ্রধানই 3 তারিখে আর্মিদের যে অভ্যন্তরীণ যে মিটিং, সেই মিটিং এ বলছে যে সেনাবাহিনী কারোর উপরে গুলি চালাবে না। তো আবার 4 তারিখে তিনি যখন গণভবনে যান তখন তিনি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলছেন যে গণভবনে একটা পাখিও ঢুকতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জিম্মা তার হাতে, তিনি তাকে সেনাপ্রধান বানিয়েছেন এবং তিনি এটা খেয়াল রাখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তার যাতে জানের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই বিষয়টা তিনি দেখবেন। যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে বলেছেন যে আপনি যদি না পারেন আমাদেরকে জানাই দেন, আমরা অন্যভাবে ব্যবস্থা নিব বা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, তখনও কিন্তু তিনি বাধা প্রদান করেন এবং তিনি যে ওই সময় বাধা প্রদান করেছেন যে না তিনিই পারবেন, রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক ভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা দরকার নাই, সেটা কিন্তু এই যে এই ফোন আলাপের ভিতরে উঠে এসেছে। তো এই বিষয়টা নিয়ে কথা বলছি এজন্য, আপনারা তো জানেন যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের পতনটি হয়েছিল, এই পতনের পিছনে আমাদের যে আর্মি চিফ, এই আর্মি চিফের যে বিশাল একটি ভূমিকা, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষের কাছে এবং বিশ্বের মানুষের কাছে পরিষ্কার যে এখানে তিনি কিভাবে ভূমিকা রেখেছেন। তিনি একদিকে গণভবনের বিভিন্ন নিরাপত্তা বিষয়ক মিটিং এ অংশ নিয়েছেন এবং আমাদের আওয়ামী লীগ সরকারকে বারবার আশ্বস্ত করেছেন তিনিই পারবেন, তার সেনাবাহিনীই পারবে এই পরিস্থিতি সামলে নিতে। অন্যদিকে তিনি এই যে মিটিং এর গোপন কথাবার্তা এগুলো আন্দোলনকারী বিভিন্ন পক্ষ এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে জানিয়ে দিয়েছেন এবং তার কথাবার্তা এবং তার আলাপের মাধ্যমে যে সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তার যে প্রক্রিয়া বা স্টেপ যখন ফাঁস হয়ে গেছে আন্দোলনকারী নেতাদের কাছে, তখন তারা সেই অনুযায়ী কিন্তু আন্দোলনকে পরিচালনা করেছেন এবং চূড়ান্ত আন্দোলন ত্বরান্বিত করেছেন। যখন এই আপনার লং মার্চ টু ঢাকা কর্মসূচিটি গ্রহণ করা হয়, এটা কিন্তু 6 তারিখে গ্রহণ করা হয়েছিল, কিন্তু এই সেনা প্রধানের পরামর্শেই এই কর্মসূচিটি একদিন আগে নিয়ে আসা হয় 5 তারিখে। যদি এই লং মার্চ কর্মসূচিটি 5 তারিখের বদলে 6 তারিখে চলে যেত, সেনাপ্রধান এটা আশঙ্কা করেছিলেন, তাহলে হয়তো আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে যেভাবে দাঁড়াচ্ছে 4 তারিখে যেভাবে দাঁড়িয়ে গিয়েছে এবং 5 তারিখে হয়তো দেশের বিভিন্ন জায়গায় ওইভাবে দাঁড়িয়ে যাবে। এই জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলেন যে স্যার আপনি নেতাকর্মীদের মাঠে নামানোর দরকার নেই, আমি কার্ফু পালন করবো এবং এটাই প্রাণহানি ঠেকানোর জন্য সর্বোত্তম পন্থা হবে। আর অন্যদিকে ছাত্রদেরকে লং মার্চ টু ঢাকা 5 তারিখে নিয়ে আসার জন্য তিনি বলেছেন এবং লং মার্চ টু ঢাকা যখন 5 তারিখে চলে আসছে এবং তাদের প্রস্তুতি ছিল ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু আগে থেকে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলনকারীরা লোক জোর করে রেখেছিল এবং এই লোকগুলো যখন আর্মির বাধার সম্মুখীন হয় তখন কিন্তু এরা প্রথম দিকে সকাল কিন্তু ঢাকা রাজপথগুলো ফাঁকা ছিল, উত্তরা এবং যাত্রাবাড়িতে প্রথম কিন্তু এই সেনাবাহিনী তাদেরকে ব্যারিকেড হাঁটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলে এবং তাদের এমন বার্তা ছিল যে আপনারা এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না, পথে কোনো বিশৃঙ্খলা করবেন না, আপনারা গণভবনের দিকে যান। মূলত গণভবনের দিকে আর্মি জনগণকে ধাবিত করার যে উদ্দেশ্য ছিল, যে সামরিক অভ্যুত্থানটি জনাব ওয়াকারুজ্জামান ঘটিয়েছেন, এটা যে কোনো সামরিক অভ্যুত্থান যদি দেশের বাইরের মানুষ টের পেয়ে যায় সেক্ষেত্রে তো একটি প্রশিক্ষিত বাহিনীর সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হবে। সেই জন্য তিনি চেয়েছিলেন এই সামরিক অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের মড়কে আবৃত করার এবং ঢেকে ফেলার, এবং তার এই যে কূটকৌশল এবং কূটপ্রয়াসের মাধ্যমে তিনি জনগণকে গণভবনের দিকে ধাবিত করেন এবং তারপরে যে সারা দেশে কি ধরনের অবস্থা হয়েছে এবং এই অবস্থা তৈরি করার সুযোগও তিনি প্রত্যক্ষভাবে করে দিয়েছেন এবং তিনি এই মব ঠেকানোর জন্য কোনো অ্যাকশন নেননি এবং তার বাহিনী বিভিন্ন জায়গায় উস্কানি দিয়েছে। এমন এমন কিছু জায়গা হয়েছে যেখানে এই বাহিনীর প্রত্যক্ষ মদদে লুটতরাজ চলেছে এবং সেখানে এই আন্দোলনকারী নেতাদের সাথে এই বাহিনীর সদস্যরা ছিল এবং সেগুলো সংগঠিত হয়েছে এই ওয়াকারুজ্জামানের প্রত্যক্ষ মদদে এবং নির্দেশে। দেখুন, যখন এই ফোন আলাপে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে বলছে যে আমি চিফকে বলে দিয়েছি, আমি ওকে বলে দিয়েছি আমি ক্ষমতায় থাকতে চাই না, আমি মানুষ মেরে ক্ষমতায় থাকবো না, কিন্তু ও আমার কাছ থেকে 24 ঘন্টা সময় নিয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে, যখন সারা দেশে পুলিশ হত্যা চলছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন দেশের মানুষের জানমালের ক্ষয়
ক্ষতি হচ্ছে এবং দেশের মানুষ প্রাণ হারাচ্ছে, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আর এক মুহূর্ত ক্ষমতায় থাকতে চায় নাই। তাহলে তাকে ক্ষমতায় রেখেছে কে? কার আশ্বাসে তিনি ক্ষমতায় ছিলেন বা তিনি ওই সময় পদত্যাগ করেন নাই? এই জনাব ওয়াকারুজ্জামানের আশ্বাসে। তাহলে যদি কথিত যে মানবতা অপরাধ বা গণহত্যার দায় আইসিটিতে, যে অবৈধ ট্রাইব্যুনাল আইসিটিতে শুধুমাত্র কেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজেড জিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার করা হবে, কেন সেনাপ্রধানের বিচার করা হবে না? সেনাপ্রধান তো আশ্বাস দিয়েছিলেন তাকে ক্ষমতায় থাকতে, পদত্যাগ না করতে। সেনাপ্রধানের বিচার এই জন্য করা হবে না কারণ সেনাপ্রধান এই মেটিকুলাস ডিজাইনের অংশ ছিলেন এবং মেটিকুলাসের ডিজাইনের অংশ হয়ে তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন, তখন যদি কম জানমালের ক্ষয়ক্ষতিতে দেশরত্ন শেখ হাসিনা পদত্যাগ করেন, তাহলে তো তাদের এই যে যে আওয়ামী লীগ নিধন এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে না, তাদের মেটিকুলাস ডিজাইন ফুল ভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং ডক্টর ইউনূসকেও ক্ষমতায় এনে বসানো যাবে না। এর জন্য তিনি আশ্বাস দিয়ে রেখেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধা দিয়েছিলেন। তো এখন তো বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার, কেন সেনাপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ওই সময়টায় পদত্যাগ করতে দেয় নাই। এবং তাছাড়া তার আরো অনেকগুলো এজেন্ডা আছে এবং যে এই যে বিচারের প্রক্রিয়া, এটি যে একটা ফরমাইশি বিচার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে দেওয়া হয়েছে, এটা কিন্তু বিশ্ববাসীর কাছে আজ পরিষ্কার। দেখুন এই যে বিচার প্রক্রিয়ায় যে বিচারক 6 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, এদেরকে নিয়ে আসা হয়েছে কোথা থেকে? একজন আছে বিএনপি যে আইনজীবী দল, সেই আইনজীবী দলের নেতা যে গোলাম মুর্তজা নামের যে চিফ যে জাজ, এই চিফ জাজের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জামাতের। এটা নিয়ে আপনাদের সামনে আরেকদিন কথা বলবো, আমি তথ্য উপাত্ত পেশ করার মাধ্যমে ইনশাল্লাহ কথা বলবো সামনে। এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার আছে যে কিভাবে একটি বিচারিক প্রক্রিয়াকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি নাটক মঞ্চস্থ করার মাধ্যমে দেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী কে ফাঁসি দিয়েছে এবং সেটাই 1 বছরের মাধ্যমে। এখানে যে তথ্যপাত্রগুলো তারা এভিডেন্স হিসাবে ধরে নিয়েছে, সেগুলো হচ্ছে এই যে এআই জেনারেটেড কিছু কথাবার্তা, ফোন আলাপ এর খণ্ডিত অংশ। কারণ যদি কথাগুলো যদি এআই জেনারেটেড নাও হয়ে থাকে, ইতিমধ্যে তো শুনলাম যে সিঙ্গাপুরের একটি সংস্থা প্রমাণ পেয়েছে এগুলো এআই জেনারেটেড। কিন্তু এগুলো যদি এআই জেনারেটেড নাও হয়ে থাকে, তবুও এই যে কথা গুলো হয়েছে এই ফোন আলাপের মাধ্যমে, এগুলোর কেন খণ্ডিত অংশ প্রকাশ করলো? আর এগুলোর উৎস কি? কোথা থেকে পেলো? এগুলো সরকারের কাছে, মোবাইল অপারেটরের কাছ থেকে যদি পেয়ে থাকে মোবাইল, তাহলে সেটাও তো প্রকাশ করা উচিত ছিল। এবং যে এই যে বিচারিক যে রায়, এই রায়টাও কেন জনসম্মুখে আনা হচ্ছে না? না তারা এখনো ওই যে লিখতে আছে রায়গুলো এবং বিভিন্ন এভিডেন্স, তাদের মন গড়া এভিডেন্স এই রায়ের ভিতরে এখনো সন্নিবেশ করছে। এটাও কিন্তু এখন ভাববার বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক মহল এবং দেশের বিভিন্ন জনমনে কিন্তু অলরেডি প্রশ্ন উঠেছে যে এই যে নাটক মঞ্চস্থ করা হয়েছে, এই নাটকের নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।